দর্শক আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিস 24 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহনাজ শালিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়া মহসিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ফয়সল আহমদ জানিয়েছেন, রনসি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সিলেট মেট্রোপলিটন এলাকায় জালালাবাদ থানায় আইসিটি আইনে মামলা করেন এসআই মাহবুব মোর্শেদ। তদন্ত ভার দেয়া হয়েছে আরেক এসআই লিটন চন্দ্রনাথকে। গত রোববার ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম ঘটনা ভবিষ্যতে না ঘটানো এবং দেশবাসীর কাছে সাকিব আল হাসানকে ক্ষমা চাওয়ানোর জন্যই মূলত মহসিন এই ফেসবুক লাইভটি করে। মহসিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে। মহসিন তালুকদারের আটক হওয়া নিয়ে সর্বশেষ খবরাখবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আর জুয়েল। দক্ষিণ সুনামগঞ্জের রনসি গ্রাম থেকে তো মহসিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে, তো কিভাবে সে গ্রেপ্তার হয়েছে একটু যদি জানাতেন দর্শকদের জন্য। শাহনাজ, আসলে এই গতকাল যে ঘটনাটি ঘটেছিল তারা বলছেন যে আমাদেরকে র্যাব যেটি জানিয়েছে যে এই মহসিন তালুকদারের শ্বশুরবাড়ি হচ্ছে দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বাংলা ইউনিয়নের রনসি গ্রামে। যেহেতু তার স্ত্রীকে আটক করা হয়েছিল আগে এবং সেই সূত্র ধরে এবং তাদের যে ধারণা ছিল যে যেহেতু তার শ্বশুরবাড়ি দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় এবং এই যে এলাকায় আসতে পারে একটি গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু তারা সেই অভিযান চালান এবং তারা আজকে সকাল 11টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তার যে শ্বশুরবাড়ির রনসি গ্রামে সেই গ্রামেই কিন্তু মূলত অভিযান চালিয়ে তাকে আটক করেন র্যাব 9 সুনামগঞ্জের যে দল এবং লেফটেন্যান্ট কমান্ডার ফয়সল আহমেদ, যেটি আমাদেরকে জানিয়েছেন যে গোপন সংবাদের এবং প্রযুক্তির ব্যবহার করে তারা তার নিকটাত্মীয় এবং তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে সেই অভিযান চালিয়ে কিন্তু তাকে মূলত তারা গ্রেফতার করেন এবং তারা যেটি জানিয়েছেন যে আজকে 11টার দিকে তাকে তার শ্বশুরবাড়ির এলাকা থেকেই গ্রেফতার করে র্যাব দল এবং এরপরেই দুপুর 1টার দিকে তাকে সিলেট পাঠিয়ে দেওয়া হয়। তো তারা বলছেন যে আসলে তার এই আত্মীয়তার সূত্র এবং কার কার সাথে যোগাযোগ সেই সূত্রতার ভিত্তিতে তারা এগিয়ে অভিযান পরিচালনা করেছেন এবং তাকে সর্বশেষ গতকাল রাত থেকেই তারা আসলে সেই অভিযানের খবরটি তারা জানতেন এবং সেই তার গতিবিধি তারা লক্ষ্য করছেন। সেই সব মিলিয়ে তারা কিন্তু অভিযান পরিচালনা করে আজকে সকালের দিকে তাকে গ্রেফতার করে এবং পরে দুপুরের দিকে তাকে সিলেটে হস্তান্তর করে। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে যেমনটি বলছিলাম যে আইসিটি আইনে মামলা করেছেন এসআই মাহবুব মোর্শেদ মহসিন তালুকদারের বিরুদ্ধে এবং তদন্ত ভার দেওয়া হয়েছে আরেক এসআই লিটন চন্দ্রনাথকে। তো এখন তাকে কোথায় রাখা হয়েছে এই মুহূর্তে এবং এই মামলার পরবর্তী কার্যক্রম কি হবে আপনাদেরকে কি জানিয়েছে পুলিশ? দেখেন, যেহেতু এই বিষয়টি নিয়ে আসলে সিলেটের ঘটনা এবং সিলেটে থানায় মামলা হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে আমাদেরকে র্যাব যেটি জানিয়ে যেহেতু সিলেটের ঘটনা এবং ঘটনাস্থল সিলেটে এবং মামলাটিও সিলেটে, সেই কারণে তারা বলছেন যে আসামিকে শুধু গ্রেফতার করে সিলেটে হস্তান্তর করেছেন, এটুকু তাদের দায়িত্ব ছিল এবং পরবর্তী যে মামলার কার্যক্রম বা আদালতের বিষয়গুলো এটা সিলেটেই হবে, তাদের এই দায়িত্ব আর নেই। তারা বলছেন শুধু গ্রেফতার করার বিষয়টা ছিল এবং গ্রেফতার করে সিলেট হস্তান্তরের পরেই কিন্তু তারা সেই বিষয়টি সিলেট আদালত এবং সিলেট যে মামলা যে থানায় মামলাটি হয়েছে সেই থানার পুলিশ এবং তদন্ত কর্মকর্তা পরবর্তী পদক্ষেপ নেবেন। জি, আর জুয়েল, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আর জুয়েল। স্বেচ্ছায় কিংবা বাধ্য হয়ে যেভাবেই হোক করোনার ভয়ে মাস্ক পরতে হচ্ছে মানুষকে। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন তীব্র বায়ু দূষণের শহরে এই অভ্যাস সুরক্ষা দিচ্ছে ফুসফুসের কয়েকটি জটিল রোগ থেকে। গত বছরের তুলনায় এবারে শুষ্ক মৌসুমে জাতীয় বক্ষ ব্যাধি হাসপাতালে সর্দি কাশি এবং অ্যাজমার মতো রোগের চিকিৎসা নেয়ার হার নেমেছে প্রায় অর্ধেকে। তাই এ চর্চা ধরে রাখার তাগিদ তাদের। মাকসুদুর নবীর রিপোর্ট, ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী দেশে প্রায় 1 কোটি লোক অ্যাজমায় ভুগছে আর ক্রনিক ব্রঙ্কাইটিসে আক্রান্ত 61 লাখের বেশি মানুষ। বিশেষজ্ঞদের মতে ফুসফুসের সংক্রমণজনিত এসব জটিল রোগের জন্য বড় অংশে দায়ী বায়ু দূষণ। কিন্তু বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকাকে তো আর রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। তাই এক্ষেত্রে রক্ষা কবচ হতে পারে মাস্ক। যেহেতু আমরা মাস্ক পরিধান করব,
তাহলে দূষিত বায়ু অথবা দূষিত জীবাণু এটা কিন্তু আমার এই ফুসফুসে ঢুকতে বাধাগ্রস্ত হচ্ছে। ফুসফুসের ক্যান্সার বলেন, সিওপিডি বা অ্যাজমার উপসর্গ বেড়ে যাওয়া বলেন, এই রোগগুলো প্রশমনে উপকৃত হব যদি আমি মাস্ক ব্যবহার করি। করোনা ভাইরাস থেকে বাঁচতে গত 9 মাস ধরে মাস্ক পরছেন নগরবাসীর একটি বড় অংশ, আর এই সুবাদে তারা রক্ষা পাচ্ছেন বায়ু দূষণজনিত নানা রোগ থেকে। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবরে সাধারণ সর্দি কাশি ও অ্যাজমা সহ শ্বাস প্রশ্বাসজনিত রোগ নিয়ে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন প্রায় 13,000 জন, আর এবছরের অক্টোবর মাসে তা কমে এসেছে 8,500-এ। বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দীর্ঘদিন মাস্ক ব্যবহারের অভ্যাস। যে গত বছরের তুলনায় এই বছরে এই সংখ্যাটা প্রায় 50% কমে গেছে। মাস্ক পরিধান করা, এছাড়া আমরা যে হাত ধোয়া প্র্যাকটিস করছি, পরিবেশকে একটি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি, এগুলোরও অবদান কিন্তু এই সার্বিক সুরক্ষার পেছনে আছে। সেই ক্ষেত্রে এখান থেকে একটা মেসেজ যেতে পারে জাতীয় পর্যায়ে। সময়ের প্রয়োজনে যেমন মাস্ক পরছে মানুষ, তেমনি সময়ের সঙ্গে আবার ছেড়ে দিচ্ছেন অনেকেই। করোনা ভাইরাস কবে শেষ হবে সেটি অজানা, কিন্তু নগরীর দূষিত বায়ু তো আর পিছু ছাড়ছে না। আমি করোনার আগে মাস্ক পরতাম না, আমি অ্যালার্জির একটু রোগ ছিল আমার, কিন্তু মাস্ক পরার কারণে আমার অ্যালার্জির রোগ থেকে আমি ইনশাল্লাহ ভালো হয়ে গেছি। মাস্কটা আসলে সবসময় পরা উচিত, ইনফ্যাক্ট বেশি করে জার্নিতে এটা পরা উচিত। আমার মনে হয় মাস্কটা ছেড়ে দেওয়া উচিত হচ্ছে না। তারা পানি ছিটায় না কেন, ধুলাবালি এত উঠতেছে কেন, এই কারণটা দায়ী করতেছে। কিন্তু আমাদেরও সচেতন হওয়া উচিত, আমরা মাস্ক পরলে এটা থেকে মুক্তি পেতে পারবো। চিকিৎসা বিজ্ঞানে বলা হয় প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। তাই করোনা মহামারীকে কেন্দ্র করে মানুষের মাঝে মাস্ক পরা এবং স্বাস্থ্য সুরক্ষার যে সচেতনতা তৈরি হয়েছে তা ধরে রাখতে পারলে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে খুবই ইতিবাচক প্রভাব ফেলবে জনস্বাস্থ্যে। মাকসুদুল নবী, চ্যানেল 24, ঢাকা। যেমনটি আগে জানিয়েছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এখন সে সিলেটে আছে। এ বিষয়ে সর্বশেষ খবরাখবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, মহসিন তালুকদারের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন একজন এসআই এবং তদন্ত ভারও দেওয়া হয়েছে আরেকজন এসআইকে। তো এ মামলার পরবর্তী কার্যক্রম কি হবে, পাশাপাশি এখন তাকে কোথায় রাখা হয়েছে এই ব্যাপারেও যদি জানাতেন। সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরপরই মূলত বিকেল 4:30টার দিকে সিলেটের যে র্যাব 9 রয়েছে, র্যাব 9-এর সিও তিনি আমাদের সাথে সংবাদ সম্মেলন করেন এবং তিনি বলেন যে যেহেতু সিলেটের জালালাবাদ থানায় তিনি আমাদের সাথে সংবাদ সম্মেলন করেন এবং তিনি বলেন যে যেহেতু সিলেটের জালালাবাদ থানায় তার বিরুদ্ধে একটি আইসিটি আইনে মামলা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে মহসিন এটি করেছে সেটি উদ্দেশ্য প্রণোদিত কিনা, কিংবা কোন মোটিভে সে আসলে এটি করেছে। র্যাব যেটি জানিয়েছেন যে আসলে মহসিন সাকিবকে খুব বেশি পছন্দ করেন এবং তার অন্ধ ভক্ত, এবং সাকিব সাম্প্রতিক সময়ে যে দু একটি সমালোচিত ঘটনা এবং ভারতে যাওয়ার ব্যাপারে নিয়ে সে আসলে অনেকটা ক্ষুব্ধ হয়ে পড়েছিল, যার কারণে আবেগপ্রবণ হয়ে এই ধরনের বক্তব্য সে দিয়েছে এবং ঠিক তার 6 ঘন্টা পরে কিন্তু আবার সমাজে আরেকটি ভিডিও আপলোড করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুটি জিনিসের বাইরে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে কারো ইন্ধন রয়েছে কিনা, কিংবা কারো দ্বারা প্ররোচিত হয়েছে এসব করেছে কিনা। র্যাবের সিও বলেছেন তারা বেশ কতক্ষণ তাকে মহসিনকে জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু এই ধরনের কোনো তথ্য মেলেনি। তারপরে যেহেতু তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং সিলেট জালালাবাদ থানায় তাকে আজকেই হস্তান্তর করা হবে। পরবর্তীতে যে মামলার আইনি ধারা রয়েছে, হস্তান্তরের পর সম্ভবত তাকে আদালতে নেওয়া হতে পারে। মামলার কার্যক্রম শুরু হলে হয়তো বা এ ব্যাপারে আরো বিস্তারিত সম্ভব হবে। শাহনাজ। জি, গুলজার আহমেদ, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গুলজার আহমেদ। যেমনটি আগেও বলছিলাম যে স্বেচ্ছা কিংবা বাধ্য হয়ে যেভাবে হোক করোনা ভয়ে মাস্ক পরতে হচ্ছে মানুষকে, এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে তীব্র বায়ু দূষণের শহরে এই অভ্যাস সুরক্ষা দিচ্ছে ফুসফুসের কয়েকটি জটিল রোগ থেকে। এবং প্রায় 2 মাসের মধ্যে দেশে করোনা ভাইরাসের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড হয়েছে আজকে। এসব বিষয় নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার তারেক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডাক্তার তারেক হোসেন, প্রথমে চ্যানেল 24 স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল 24-কে ধন্যবাদ। জি, প্রায় 2 মাসের মধ্যে দেশে করোনা ভাইরাসের সর্বোচ্চ সংখ্যক মৃত্যু রেকর্ড হয়েছে আজকে। 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। গত 2 মাসের মধ্যে 19, 20, 21 এই কোটাতেই কিন্তু ছিল। তো এরকম প্রেক্ষাপটে আপনার বক্তব্য জানতে চাই, হঠাৎ করে মৃত্যুর সংখ্যা এতটা বেড়ে গেল কেন? ধন্যবাদ। এটা আসলে মানে আপনি যদি খেয়াল করবেন সারা বিশ্বেই
এখন এই সারফেস ভাইরাসটা আবার সারফেস হচ্ছে, ভাইরাসটা ফিরে আসছে। কেউ কেউ বলছে সেকেন্ড ওয়েভ ফিরে এসেছে। ইউরোপের অনেকগুলি দেশে ডেথ রেট বাড়ছে, ইনফেকশন বাড়ছে। এইটারই ধারা হিসাবে আমাদের দেশেও আমরা অনেকদিন ধরেই এটা পাবলিক হেলথ এক্সপার্টরা বলছেন যে আমাদের এখানে সেকেন্ড ওয়েভ শুরু হবে, আমাদের উইন্টার টাইম আসছে। আমাদের এমনকি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একই কথা বলেছেন, সতর্ক করেছেন, প্রশাসনকে সতর্ক করেছেন, মিনিস্ট্রি অফ হেলথকে সতর্ক করেছেন। তা এইটাই আমার কাছে খুব একটা কি মনে হয়নি যে এটা একটা মানে যদি বলি সিলভার লাইনিং, এই যে আমরা অনেক সময় যে ব্যাকফুটে চলে যাই যখন আমরা মনে করি যে আমাদের একটু পরিস্থিতি ভালো হয়ে উঠছে। তা আমাদের মনে কিছুটা সেটা একটা প্রবলেম এখানে দেখা দিয়েছিল, আমরা কিছুটা ঢিলে ঢালা হয়ে গেছিলাম, যার ফলে আমাদের উপর আবার করোনা ভাইরাস চেপে ধরেছে। তাই এই সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই যে অনেক বহুবিধ কারণগুলির আমি যেটা বললাম যে উইন্টার টাইম, সারা বিশ্বে একটা ট্রেন দেখা যাচ্ছে, এবং আমার জানি মনে হচ্ছে সেকেন্ড ওয়েভ মানে ইট হ্যাজ স্টার্টেড, শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু আমাদের যে নিউ নর্মালসিতে যাওয়ার কথা সেটা দিয়ে কতটুকু গিয়েছি, যে মাস্ক ব্যবহার আমরা সবসময় করা উচিত, সোশ্যাল ডিস্টেন্সিং, তারপর আমাদের ধরেন রুমের মধ্যে ভেন্টিলেশন রাখা, প্রপার ভেন্টিলেশন, এগুলা আসলে আমরা কিছুটা অ্যাওয়ারনেস দূরে পড়ে গেছি। হ্যাঁ, এবং আমাদের একটা জিনিস বুঝতে হবে যে দেখেন যারা আমাদের পেশেন্ট হসপিটালে, তার চেয়ে কিন্তু বেশি পেশেন্ট আছে বাসায়, কারণ যার ফলে তাদেরকে যখন হসপিটালের সংখ্যা বেড়ে যায় আমাদের পেশেন্ট তখন যারা আনফরচুনেটলি মারা যায় তখন সেই ডাটাগুলি পায়। তাই এখন এটাকে কি করার জন্য আরেকটা জিনিস আছে কি দেখেন, ডেথ যেটা মৃত্যুকে তো একদিন হয়, এটা এই ইন্ডিকেটর ল্যাগিং ইন্ডিকেটর। এটা হলো যে একটা লোক সিক হবে, অসুস্থ ফিল করবে, সিক হবে, তারপর মারা যাবে, ইট টেকস ফিউ ডেজ সামটাইমস উইকস। সেটা হয়তো এখন ফিরে আসতেছে। আমি এই জন্য ডেথ রেট আজকে 39, ইট ইজ ভেরি আনফরচুনেট। আমাদের এখন মানে ইট ইজ টাইম টু টেক অ্যাকশন। আমাদের এখন যতগুলি আমরা তো লেসন লার্ন করলাম অনেকদিন ধরে আমরা করোনা ভাইরাসকে মোকাবেলা করছি, আমাদের ট্রিটমেন্টকে স্ট্রিমলাইন করতে পেরেছি, আমাদের ডাক্তাররা মোর এক্সপিরিয়েন্স, আমাদের পাবলিক মোর এক্সপিরিয়েন্স, বাট আমাদের এখন রুমস আছে ফর ইমপ্রুভমেন্ট। সুতরাং সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। জি, ডাক্তার তারিক হোসেন আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছিলাম, এবং আপনি বলছিলেন কিছুটা যে সারা বিশ্বে কিন্তু হঠাৎ করে করোনার সংক্রমণের দ্রুত বিস্তার হচ্ছে, কেন এরকম দ্রুত বিস্তার হচ্ছে অল্প করে জানাবেন। পাশাপাশি এই মুহূর্তে কোন নিয়মকানুনগুলোকে আমাদের কঠোরভাবে মানতে হবে এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে বাধ্য করা হবে কঠোরভাবে মানার জন্য? আচ্ছা, ধন্যবাদ। যে আমরা ওই আসলে কি আমরা অনেক সময় বলি যে আমাদের বাংলাদেশে আমরা এটা মানছি না, ওটা মানছি না। ওই ইউরোপের দিকে তাকান, হিউম্যান বিহেভিয়ার আসলে সব জায়গায় একই রকম বিহেভিয়ার করে। একসময় জার্মানিতে মিছিল হলো মাস্ক পরবে না, কারণ এটা তার পার্সোনাল রাইট, হিউম্যান রাইট, সে পড়বে কি পড়বে না, হি অ্যান্ড শি উইল ডিসাইড। তাহলে ওখানেও মাস্ক পরতে চাচ্ছে না। আর আমেরিকার কিছু অঙ্গরাজ্যে তো আমার কিছু দেখলাম গভর্নররা তার পার্সোনাল ইস্যু কি করে দিছে, কিছু আছে পক্ষে, আবার কেউ বিপক্ষে যে মাস্ক পরার দরকার নেই। এই যে প্যান্ডামিকের কিন্তু কিছু ট্রেন্ড আছে। প্যান্ডামিকের ফার্স্ট ওয়েভটা আসার পর আমরা দেখি আস্তে আস্তে কার্ভটা নিচের দিকে চলে যায়, 5% ইনফেকশনে চলে যায় বা বিলো 10%, তারপর থেকে আবার রাইজ করতে থাকে। এটা একটা ধারা, এটা একটা প্যাটার্ন। সেই প্যাটার্ন এবং সাথে সাথে আমাদের সতর্কতা, গভর্নমেন্ট লেভেলের সতর্কতা, আমাদের সিটিজেন হিসাবে আমাদের রেসপন্সিবিলিটি, এবং আমাদের কমিউনিটি লেভেলের সতর্কতা। আমাদের যেটা আমার কাছে যেটা মনে হয়, আমাদের কি করতে হবে জানেন, মাস্ক, ভ্যাকসিন তো আসবে, আজকে হোক কালকেও ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন কি 100% প্রোটেকশন দিতে পারবে? মাস্ক কিন্তু অল্টারনেটিভ অফ ভ্যাকসিন। সুতরাং মাস্ক আমাদের পড়তেই হবে। মাস্ক সেটা ঘরের বাইরে পা রাখলেই মাস্ক। তো মাস্ক যত প্রোটেকশন দেবে, হাইস্ট প্রোটেকশন। সাথে সাথে আমাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে, আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সটা ফলো করতে হবে। আমি আগে বলছিলাম আমাদের বাসায় রুমের ভেন্টিলেশন ক্লিয়ার রাখতে হবে, আমাদের ক্লিনিং হ্যান্ড করতে হবে। এই ব্যাপারে অনেক পদক্ষেপ আমি দেখলাম যে মোবাইল কোর্ট বসা হয়েছে, আমি কিন্তু এটা পক্ষী। হ্যাঁ, এটা অনেক সময় আমাদেরকে একটু পেনাল্টি, তারপরে একটু প্রেশার দিলে আমরা করি। আপনার মনে আছে আমরা যখন ওভার ব্রিজ বানাচ্ছিলাম, সবাই রাস্তা পার হচ্ছিল, কেউ উপর দিয়ে যেতে চায় না, কষ্ট হয় সিঁড়ি দিয়ে।
পরে যখন এই মোবাইল কোর্টের মধ্যে বসানো হলো 500 টাকা 1000 টাকা চার্জ করলো, তখন কিন্তু ওভারব্রিজের ইউজ বেড়ে গেল। তো টাইম টু টাইম আসলে পেনাল্টি দিতে হবে, এবং এটা দিস ইজ ফর গ্রেটার ইন্টারেস্ট, এটা পার্সোনাল। কারণ আমরা তো এই ডিজিজটা আমাদেরকে কিন্তু আরো এক করে ফেলছে, যে আমার কাজ অ্যাকশনের জন্য আমার পরিবার এফেক্টেড হবে, আমার পরিবার এফেক্টেড হলে আমার নেইবারহুড এফেক্টেড হবে। সুতরাং এখানে কিন্তু সবাই মিলে ভালো থাকতে হবে, আমি একাই ভালো থাকতে পারবো না। এই অবস্থায় আমার মনে হয় যে গভর্নমেন্টের এই উদ্যোগটাকে আমি সমর্থন করি। আর যেগুলো হলো যে একটা জিনিস যে আমাদের প্রোপাগান্ডাটা চলাই যেত। জি, স্বাস্থ্যবিধি মানার বাইরে আমরা যদি ভ্যাকসিনের ব্যাপারটিতে আসি, অক্সফোর্ড এক্সট্রাজেনেকার পর করোনার চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র কোম্পানি মডার্নার ভ্যাকসিন, এবং মানব শরীরে 95% কার্যকারিতার প্রমাণ মিলেছে বলে তারা দাবি করছে। তো সম্ভাবনার ক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার কাছে? এটা সাংঘাতিক, এটা ব্রিলিয়ান্ট নিউজ। 90% ইফেক্টিভ একটা ভ্যাকসিন। এটা আপনার মনে আছে গত সপ্তাহের আগের সপ্তাহে FDA বললো যদি 50 থেকে 60% ইফেক্টিভ হয় they will give the approval, FDA approval পাওয়া যাবে। সেখানে ফাইজার বললো যে এটা না ইফেক্টিভ, এটার মধ্যে কোনো অ্যাডভার্স ইফেক্ট দেখা যায় নাই, যেসব পেশেন্টের মধ্যে ট্রায়াল নেওয়া হয়েছে কোনো ইফেক্ট। এটা তো একটা ব্রিলিয়ান্ট নিউজ। দেখলাম যে এখন মডার্নার এই ভ্যাকসিনও তাই। এটা খুবই ভালো আমাদের জন্য, আমাদের যারা সারা দুনিয়ার জন্য এটা গুড নিউজ। এখন হলো যে আমার এই ব্যাপারে একটু এটা আছে যে ভ্যাকসিনটা তো চলে আসবে, মডার্না কিসের ফাইজারের ভ্যাকসিন চলে আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে ভেরি আনফরচুনেট যে ফাইজারের 80% ভ্যাকসিন অলরেডি সোল্ড, এবং আমরা কিছুদিন ধরে দেখছি যে কিছু কিছু কান্ট্রিজে, যেমন আমি আপনাকে একটা ডাটা দিতে পারি, যেমন কানাডাতে per person 10 dose already purchased or book মাথা per person। ব্রিটেনে 5 ডোজ বুক করা হয়েছে, ইউএসএ 3 ডোজ। আর আমাদের আমি একটা অ্যানালাইসিস দেখলাম অক্সফামের মনে হয় যে আমাদের এভরি 9% 1 ডোজ। তাই এই যে ভ্যাকসিনের অসমতা, এই যে এটাকে বলা হয় ভ্যাকসিন ন্যাশনালিজম। আমাদের WHO চিফ, গ্লোবাল চিফ, উনি বলেছেন আমরা যদি ভ্যাকসিন ন্যাশনালিজমের দিকে আগাই সেটা হিউম্যানিটির জন্য ভালো হবে না, কারণ এটা ভ্যাকসিনটা একটা পাবলিক গুড, এটা সবার রাইট আছে। সুতরাং আমাদের এই ব্যাপারে আমার যেটা সাজেশন থাকবে, আমরা দেশের জনগণ আমাদের মতো দেশগুলিতে অ্যাডভোকেসি চলাই যেতে পারে হাইয়েস্ট লেভেলে। কারণ দেখেন কানাডাতে 10 ডোজ বুক করা হয়েছে পার পার্সন, এটা আননেসেসারি, ম্যাক্সিমাম 2 ডোজ লাগবে। এই জিনিসগুলিকে একটা মিনিমাইজ করতে হবে। গুড নিউজ হলো যে ইন্টারন্যাশনাল এজেন্সিজ, WHO আছে, ইউনিসেফ আছে, যারা অ্যাডভোকেসি করে, যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, তাদের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের এনশিওর করতে হবে যে আমরা জানি আমাদের 16 কোটি মানুষ একসাথে ভ্যাকসিন পাবে না, আমাদের প্রায়োরিটি আছে, আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার আগে পাবে, ডাক্তাররা হয়তো আগে পাবে, তারপর 65 এর উপরে যাদের বয়স, তারা উইথ কোমরবিডিটি, তারা হলো আমাদের প্রায়োরিটি, আর আমাদের চিলড্রেন। তো আমরা স্টেপ বাই স্টেপ যাবো, ফেজ বাই ফেজ, কিন্তু আমরা এনশিওর করতে হবে কন্টিনিউয়াস ভ্যাকসিন সাপ্লাই। জি, ডাক্তার তারেক হোসেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। করোনার বিস্তার রোধ এবং ভ্যাকসিন নিয়ে কথা বলছিলেন ডাক্তার তারেক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এর সাথে নিউজ বিস 24 এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ নিউজ বিস 24-এ। বরিশালের সুন্দরবন 11 লঞ্চের ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লঞ্চটি সকালে ঢাকা থেকে বরিশাল পৌঁছায়। নৌ পুলিশ জানিয়েছে লঞ্চটির ছাদ পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা ক্ষতবিক্ষত একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছায়। নিহতের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলাতে। পেশায় তিনি পোশাক শ্রমিক। এর সাথে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। লঞ্চের সুপারভাইজার জানিয়েছেন ছাদে যাত্রী ওঠা নিষেধ হলেও কিভাবে ওই যুবক সেখানে পৌঁছালো তা জানা সম্ভব হয়নি। সকাল 6:30টার দিকে লঞ্চের সুপারভাইজার আমাকে মোবাইল ফোনে অবগত করে যে আবার লঞ্চের ছাদে একটা ছেলেকে স্টেপ করে ভুড়ি বের করে মেরে ফেলেছে। প্রাথমিকভাবে এইটাই জানা যাচ্ছে যে তাকে কোনো তার শত্রু পক্ষই তাকে হত্যা করিয়া তাকে ওখানে রাখিয়ে দেয় লঞ্চে। লঞ্চে আমাদের সিসি ফুটেজ আছে, সেই বিষয়টা তারা এনশিওর করবে এবং সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই বিষয়টা দিয়ে তাদেরকে সহযোগিতা করবে যাতে এটার তথ্য পাওয়া যায়। এই হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ খবরাখবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। কাউসার হোসেন রানা, যে পোশাক শ্রমিকের লাশটি ছাদে পাওয়া গেছে লঞ্চের, তাকে কে বা কারা খুন করতে পারে, পরিবারের লোকজন কিছু জানিয়েছে কিনা, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, এবং পুলিশ কি বলছে এই হত্যাকাণ্ড নিয়ে?
আসলে এই সুন্দরবন 11 লঞ্চের ছাদে যে যুবকের লাশ পাওয়া গেছে তার এই বিষয়ের মানে এই হত্যাকাণ্ডের যে রহস্য সেই রহস্যের কিন্তু এখন পর্যন্ত কোনো কুল কিনারা করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশালে এই লাশ উদ্ধার হওয়ার পরে প্রথমে নৌ পুলিশ, তারপরে কোতোয়ালি থানা পুলিশ, তারপরে সিআইডি, পিবিআই এবং র্যাব কিন্তু তারা ঘটনাস্থলে এসেছেন এবং তারা তাদের মতন ভিন্ন ভিন্ন আঙ্গিকে কিন্তু তাদের যে তদন্ত কার্যক্রম সেই তদন্ত কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন। এবং আমাদের সাথে বিভিন্ন সংস্থার সাথে কথা হয়েছে। নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন কিছুক্ষণ আগেই আমাদেরকে জানালেন যে এই ঘটনাটিতে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যে নিহত হয়েছে তার নাম হচ্ছে শামীম, মূলত সেই শামীমের মামা নয়ন খান এই ঘটনায় মামলা দায়ের করার একটি সম্ভাবনা রয়েছে। এবং এর আগে আপনাদেরকে জানানো হয়েছিল যে তার পরিচয় পাওয়া গেছে এবং সে ঢাকার মূলত নারায়ণগঞ্জের ফতুল্লার একটি গার্মেন্টস কারখানার সে শ্রমিক ছিল। পুলিশ যতটুকু এখন পর্যন্ত খবর পেয়েছে সেটি হচ্ছে যে গতকাল রাতে সে তার বন্ধু মূলত থাকে তারা নারায়ণগঞ্জে যে রুমটিতে, সেই রুমের রুমমেট রিপনের কাছ থেকে তার ব্যবহৃত ব্যাগটি সে নিয়ে আসে এবং সেই ব্যাগটি নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবং তার মামা যেটি জানিয়েছিলেন সাংবাদিকদেরকে যে তিনি তার ভাগ্নের সাথে গতকাল রাত থেকে যোগাযোগ রাখছিলেন এবং ভোর রাত 4টা পর্যন্ত কিন্তু সে যোগাযোগ রেখেছিল এবং 4টার পর যখন বরিশালে মূলত লঞ্চ এসে পৌঁছে তারপর কিন্তু সে তার ভাগ্নেকে ফোন দেওয়ার অনবরত চেষ্টা করে, কিন্তু তারপর থেকেই আর পায়নি। লঞ্চ কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে ছাদের উপরে কিন্তু আসলে যাত্রী ওঠা নিষেধ এবং ছাদের গেটগুলো বন্ধ থাকে। জি, কাউসার হোসেন রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কাউসার হোসেন রানা। এবার বাংলাদেশ নেপাল ফুটবল সিরিজের খবর জানাবো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুই দল, গোলশূন্য ড্র এ এগিয়ে চলছে ম্যাচ। স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাদমান সাকিব। সাদমান, খেলা কি অবস্থা, কারা প্রাধান্য বিস্তার করে খেলছে, মাঠে বল কাদের দখলে বেশি থাকছে জানাবেন এবং আজ মাঠে দর্শকদের উপস্থিতি কেমন জানাবেন, পাশাপাশি যারা খেলা দেখতে আসছেন তাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা নিয়েও বিস্তারিত জানাবেন। ম্যাচ দিয়ে শুরু করি। এখন পর্যন্ত কিন্তু গোল শূন্যই এগিয়ে চলেছে ম্যাচ। আর যদি একটু পারফরমেন্সের অ্যানালিসিস করি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের খুব একটা পরিবর্তন না দেখলেও নেপাল ম্যাচে আমরা একটা অনেক বড় পরিবর্তন দেখছি। বাংলাদেশ কিন্তু যেই সাধারণত কাউন্টার অ্যাটাক ভিত্তিক যেই ফুটবল খেলে থাকেন তারা আজকে তাই করছেন, কিন্তু দুঃখজনক হলেও তারা কিন্তু এখনো পর্যন্ত স্কোর করতে পারেনি। সেটার পেছনে কিন্তু নেপালের কৃতিত্বই বেশি দিতে হবে। তার কারণ হচ্ছে গত ম্যাচে অনেক দীর্ঘ সময় পর নেপাল ফেরার পর যে জড়তা ছিল কিংবা তাদের দলটা করোনা আক্রান্ত একটি দল বলা চলে, সেক্ষেত্রে সেই জায়গাটা থেকে বেরিয়ে কিন্তু এখন নেপালকে আরো পরিণত, আরো আত্মবিশ্বাসী মনে হচ্ছে এই ম্যাচে। শুরু থেকেই তারা বল দখল বলেন, বল পজিশনে, সব দিক থেকেই পাসিংয়ে খুব গোছানো ফুটবল খেলছেন, বাট আক্রমণে যেতে পারছেন না হয়তোবা। কিন্তু বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ এখন পর্যন্ত কিন্তু যদি প্রথম ম্যাচ আর এই ম্যাচের সাথে তুলনা করি 8 মিনিটে গোল পেয়েছিল। এই ম্যাচে কিন্তু প্রথমার্ধের যদি অ্যানালিসিস করি মাত্র 2টি অন টার্গেট শট ছিল, সেই 2টি দুর্বল শট ছিল, যার কারণে গোল পায়নি। যদি দর্শকের কথা বলি, যে দর্শক কিন্তু গতদিন আমরা ধারণা করছিলাম যে 15,000-এরও বেশি দর্শক মাঠে উপস্থিত ছিল। আজও কিন্তু ঠিক তেমনই, 1,000-2,000 কম হতে পারে, কিন্তু দর্শক উপস্থিতি কিন্তু একই আছে। যদিও ফুটবল ফেডারেশন বলছিল যে 8,000 দর্শক থাকবে। আর স্বাস্থ্যবিধির কথা যদি বলেন, যে এই ম্যাচের আগে বলা হচ্ছিল যে গ্যালারিতে বিভিন্ন বক্স করে দেওয়া হবে, একটা সামাজিক দূরত্ব থাকবে, সেই কোনো কিছুই কিন্তু মানা হচ্ছে না এই ম্যাচে। মাস্ক পরার বিষয়টি নিয়ে বলা হয়েছিল বা কড়াকড়ি হওয়ার কথাও ফুটবল ফেডারেশন থেকে এই ম্যাচে বলা হয়েছিল, কিন্তু সেখানেও কিন্তু আমরা এ ধরনের উদাহরণ দেখিনি যে সবাই মাস্ক পরে খেলা দেখছে। তো সবকিছু মিলে আসলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেটা বললেই চলে। আবার একটু ম্যাচে ফিরতে চাই, যে জেমিটে করোনাক্রান্ত হয়ে তিনি টিম হোটেলে আছেন, সেখান থেকে তিনি খেলা দেখছেন। তার প্রভাবটা কিন্তু পড়েছে একটু হলেও বলতে হবে, যার কারণে কিন্তু বাংলাদেশ দলটাকে কিছুটা হলেও একটু ছন্দহীন বলতে পারেন, কিংবা সবসময় যেই কৌশলগত যে পরিবর্তনগুলো জেমিডে ডাগ আউটে থেকে করেন, সেখানে কিন্তু একটা অভাব নিঃসন্দেহে দেখা যাচ্ছে। সেটাও একটা কারণ হতে পারে যে দলের যে নিয়মিত ফরওয়ার্ডরা আছেন তারা খুব একটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন না। সেই বিষয়টাও কিন্তু একটা চোখে পড়ার মতো একটি বিষয় আমি বলবো। তো এই মিলিয়ে সব মিলে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ।
জি সাদমান সাকিব, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ নেপাল ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচের খবর জানাচ্ছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সাদমান সাকিব। এর সাথে নিউজ বিস 24 এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ নিউজ বিস 24-এ। সারা বিশ্বে করোনার সংক্রমণ বেড়ে চলছে। যুক্তরাজ্য থেকে করোনার সংক্রমণের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিল্টন রহমান। মিল্টন রহমান, করোনার দ্বিতীয় ঢেউয়ে যুক্তরাজ্যের কি অবস্থা এবং অক্সফোর্ড সহ যুক্তরাজ্যে পরীক্ষা চলা অন্য টিকাগুলোর সর্বশেষ আপডেট কি, এই নিয়েও যদি আপনি আমাদের জানাতেন। হ্যাঁ, আপনারা জানেন যে দ্বিতীয় দফায় যে সেকেন্ড ওয়েভে আক্রান্তের হার কিন্তু আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এটা যদিও গতকাল দিনে ২১,০০০ মানুষের মতো আক্রান্ত হয়েছে, কিন্তু এটি ৩০,০০০ পর্যন্ত উঠেছে এবং প্রতিদিন এটি উঠানামা করছে। মৃত্যুর হারও একই রকম, যদিও দেখা যাচ্ছে যে গতকাল কিছুটা কম ছিল, ২০০ সামথিং, কিন্তু এটিও ৬০০ পর্যন্ত উঠেছে। এখন আক্রান্তের হার ক্রমান্বয়ে বাড়ছে এবং সেজন্য এইখানে যে লকডাউন চলছে সেটি আগামী ২ ডিসেম্বর উঠিয়ে দেওয়ার পরিকল্পনা আছে। তবে এর পরেও লকডাউন উঠালেও আরো নতুন কিছু কড়াকড়ি আরোপ করার পরিকল্পনা করছে এই দেশের সরকার। আর যেটি বলছেন যে আপনি অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি সেটি সহ ইম্পেরিয়াল কলেজের যে ভ্যাকসিনগুলো এগুলো এখনো প্রক্রিয়াধীন আছে। অক্সফোর্ড বলছে যে তাদের ভ্যাকসিন যদি প্রপারলি ওয়ার্ক করে তাহলে তারা এই খুব শীঘ্রই প্রায় ৩.৫ বিলিয়ন ভ্যাকসিন আবিষ্কারের দিকে তারা মনোনিবেশ করবে। একই সাথে আপনারা জানেন যে মডার্না নামে আমেরিকার যে কোম্পানিটি বলেছে তাদের ভ্যাকসিন ৯৫% কাজ করছে। সেই কোম্পানিকেও প্রায় ৫ মিলিয়ন পিসেস ভ্যাকসিনের অর্ডার করেছে ব্রিটিশ গভর্নমেন্ট, যদিও সেটি আগামী বছরের স্প্রিং এর আগে এই দেশে আসবে না বলা হচ্ছে। তো এই হচ্ছে এই মুহূর্তে সরকারের যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো সেগুলো প্রপারলি এখানে সরকার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। লোকাল গভর্নর যারা আছে তারা প্রত্যেকটি যে জায়গাগুলোতে যে রেস্টুরেন্ট বারগুলো বন্ধ আছে সেগুলো তদারকি করছে মোটামুটি এখানে। তারপরও যেটা বলা হচ্ছে যে এর আগে যে গ্যাদারিংগুলো ছিল এখানে রেস্টুরেন্ট খোলা ছিল, যার ফলে মানুষ আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্তের হারটা এখন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। জি মিল্টন রহমান, আপনাকে ধন্যবাদ। যুক্তরাজ্য থেকে সেখানকার করোনা পরিস্থিতির এবং ভ্যাকসিনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন মিল্টন রহমান। এবার যেতে চাচ্ছি পর্তুগালের কি অবস্থা সেই খবরাখবর জানতে। পর্তুগাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আনোয়ার এইচ খান ফাহিম। আনোয়ার এইচ খান ফাহিম, পর্তুগালে কোভিড-19 পরিস্থিতি কি এবং সেখানকার সরকার করোনা পরিস্থিতি রোধে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং কি পরিমাণ বাংলাদেশি সেখানে আক্রান্ত হয়েছেন, তাদের অবস্থাই বা কি একটু যদি জানাতেন। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। করোনার বর্তমান পরিস্থিতি অন্যান্য ইউরোপিয়ান দেশ মতো করেই এখানেও বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নেই। আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি এবং অনেক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আগে চলমান বেশ কিছু বিধিনিষেধের পাশাপাশি গত ৮ তারিখ মধ্যরাত থেকে এই মাসের ২৩ তারিখ পর্যন্ত আরো কিছু কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার মধ্যে যেমন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে এবং ছুটির দিন শনিবার এবং রবিবার, সাপ্তাহিক যে ছুটির দিন এখানে এটা বিবেচনা করা হয়েছে যে ছুটির দিনে সবাই পরিবার পরিজন বা বন্ধু বান্ধবের সাথে সবাই একত্রিত হচ্ছে, ওই আড্ডা দিচ্ছে, ওপেনলি চলছে, যেটা করোনাকে মানছে না অনেকে। হয়তো এটার উপর নির্ভর করে এই পর্তুগাল সরকার যে কারফিউর সাথে এটা অ্যাড করেছে যে দুপুর ১টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত, মানে বন্ধের দিন শনিবার এবং রবিবার পুরা কারফিউর আওতাধীন থাকবে। এছাড়াও রাস্তায় অ্যালকোহল একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগেও যদিও ছিল রাত ৮টার পরে অ্যালকোহল কোনো দোকানে বিক্রি হবে না, এখনো তাই চলছে। মেলা মধ্যে আরো ২ সপ্তাহ আগেও দেখা যেত যে বিভিন্ন মিউনিসিপাল থেকে মেলা হতো, এখন এগুলো নিষেধাজ্ঞার আওতাধীন পড়ে গেছে। মেলা হবে, কোনো খোলা বাজার আগের মতো করে চলবে না, মধ্যে কিছুটা চলেছিল তা এখন একেবারে নিষিদ্ধ। মানে আমরা ধরে নিতে পারি যে পর্তুগালে ইউরোপিয়ান অন্যান্য দেশের মধ্যে যেরকম আক্রান্ত হচ্ছে পর্তুগালে আক্রান্ত হচ্ছে, সরকার এখন যথেষ্ট নজর দিচ্ছেন যাতে তার দেশের নাগরিকের যাতে ওই কোভিডে আর আক্রান্ত না হয়। আনোয়ার এইচ খান ফাহিম, পর্তুগালের টুরিস্ট স্পটগুলো কি এখন খোলা আছে? টুরিস্ট স্পটগুলা খোলা আছে বলতে কি তাদের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ। টুরিস্ট স্পট বলতে এখন দোকান খোলা আছে,
স্পট তো হলো, এখানে তো আর ওইভাবে স্পট নাই, দেখা যাচ্ছে যে যে জি আনোয়ার এইচ খান ফাহিম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পর্তুগাল থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আনোয়ার এইচ খান ফাহিম। এবার দেখে নিচ্ছি দক্ষিণ আফ্রিকার কি খবরাখবর। দক্ষিণ আফ্রিকায় খুন, অপহরণ সহ ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা। ব্যবসা, ব্যক্তিগত কোন্দল আর প্রতিযোগিতায় জড়িয়ে নিজ দেশের নাগরিকদেরকেই খুন করছে বাংলাদেশিরা। হিসেব বলছে প্রতি বছর দেশটিতে প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিক খুন হন, যার মধ্যে অর্ধেক হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে বাংলাদেশিরাই। অভিযোগ রয়েছে সেখানকার বাংলাদেশি কমিউনিটির নেতারাই বিভিন্ন অপরাধে জড়িত। কেপটাউন, জোহানেসবার্গ, পিটার্সবার্গ সহ বিভিন্ন জায়গায় সম্প্রতি এমন বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে কথা বলতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হিমেল। যেমনটি বলছিলাম যে দক্ষিণ আফ্রিকায় খুন, অপহরণ সহ ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা। কী কারণে তারা এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, কারণটি একটু জানাবেন কি? জি হিমেল, আপনাকে যেমনটি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে খুন, অপহরণ সহ ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা দক্ষিণ আফ্রিকাতে, এর কারণ কি একটু জানাবেন কি? ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আপনারা জানেন এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা করোনাকালীন প্রবাসী বাংলাদেশিরা বর্তমান সময় ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। যেমন আমি যদি আপনাকে বলি, দক্ষিণ আফ্রিকা যখন লেভেল 3 শুরু হয় তখন কিন্তু দক্ষিণ আফ্রিকা প্রায় আইন কানুনকে উঠিয়ে দিয়ে এখানকার সমস্ত ব্যবসা বাণিজ্যকে খুলে দেওয়া হয়েছে। তখন এখানকার প্রবাসী যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে বাংলাদেশিরা, তাদের দেখা যাচ্ছে যে এই লকডাউন উঠে দেওয়ার কারণে, ব্যবসা বাণিজ্য খোলার কারণে, যেখানে এখানে যারা বিশেষ করে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গরা আছেন তারা বেকারত্বতা অনেকদিন কাটিয়েছেন, যেখানে আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকা বেকারত্বতার হারটা কিন্তু অনেকটাই বেশি দক্ষিণ আফ্রিকায়। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা মোহাম্মদ হিমেলের সাথে আমাদের মনে হয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ হিমেল। এই ছিল আজকে নিউজ বিস 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।